বিসমিল্লাহির রহমানির রহিম। গণিতের প্রভাষক মোহাম্মদ আনোয়ার পারভেজের পক্ষ থেকে অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি আলিম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, যার শিরোনাম জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বারস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হবে জটিল সংখ্যা সম্পর্কিত প্রাথমিক আলোচনা। আমাদের জটিল সংখ্যাটা কি, জটিল সংখ্যা নিয়ে কি কি করা যায়, হ্যাঁ, সেই ধর্মগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো ভূমিকাতে চলে যাই। মানুষের জিজ্ঞাসার শেষ নাই, মানুষ সবসময় জানতে চায়। তো সেই জানা থেকে আমাদের শুরু হলো সংখ্যার হিসাব নিকাশ। সংখ্যা, স্বাভাবিক সংখ্যা থেকে শুরু করে মূলদ, অমূলদ সংখ্যার বর্গমূল, ঘনমূল ইত্যাদি আবিষ্কার করেও প্রশ্ন থেকে গেল কোন সংখ্যার বর্গ একটি ঋণাত্মক সংখ্যা। এটা আমাদের সামনে প্রশ্ন আসলো যে এটা কোন সংখ্যার বর্গ ঋণাত্মক সংখ্যা। তো এরূপ উদ্ভূত প্রশ্নের উত্তরে জটিল সংখ্যার ধারক। এই প্রশ্নের জবাব দিতে যেই আসলে আরেক ধরনের সংখ্যার জন্ম নিচ্ছে, সেটার নামই হচ্ছে জটিল সংখ্যা। তো সেটা ইটালীয় গণিতবিদ কার্ডানো এই ফিকটিটিয়াস, এই সংখ্যাকে ফিকটিটিয়াস বা সফিস্টিক নামে অভিহিত করেন। এটা এমসিকিউ প্রশ্ন হিসেবে কিন্তু আসতে পারে, এটা একটু খেয়াল রাখা দরকার। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এই জটিল সংখ্যা জানতে গেলে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা সম্পর্কে জানতে হবে। তো কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার কাকে বলে? কোনো ঋণাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল কখনো বাস্তব সংখ্যা হতে পারে না, কারণ ঋণাত্মক অথবা ধনাত্মক উভয় প্রকার সংখ্যার বর্গই ধনাত্মক সংখ্যা। তাহলে x² + 4 = 0 এই প্রকারের সমীকরণ সমাধান করে মূল হিসেবে আমাদের যেটা পাওয়া যাবে, এখানে আমরা একটু চিন্তা করলে পাবো যে 4 ডান পাশে গেলে -4 হবে, তারপরে x সমান প্লাস মাইনাস √(-4) বা এই 4-এর জন্য 2 বাইরে নিয়ে আসলাম, কিন্তু √(-1)টা থেকে যাবে, পাওয়া যাবে। তো এই সংখ্যাগুলি, এই যে এখানে যে সংখ্যাটা আসলো আর কি, এগুলো নিয়ে এক সময় হয়তো কাজ করা হতো না, আমরা বলতাম অবাস্তব সংখ্যা দিয়ে এটা বাদ। আমরা ছোট ক্লাসেও দেখছি এই টাইপের সংখ্যা আসলে বাদ দিতাম, কিন্তু এখন সেটা বাদ যাবে না। সেটা কি করা যাবে সেটা দেখি। এই সংখ্যাগুলি কাল্পনিক সংখ্যা, এটার নাম দেওয়া হলো কাল্পনিক সংখ্যা। তো প্রত্যেক কাল্পনিক সংখ্যাকে এই যে a√(-1) এখানে যেটা বাইরে আছে সেই সংখ্যাটা, সেটা বাস্তব সংখ্যা, সেটাকে a বলা হলো। আর √(-1) কে i ধরা হলো, আকারে প্রকাশ করা যায়। তাহলে প্রত্যেক কাল্পনিক সংখ্যার আকার ai টাইপের, যেখানে a বাস্তব সংখ্যা। এখানে তাহলে কাল্পনিক সংখ্যার আবার দুটো অংশ, যেটার একটা বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে i মানে √(-1). তো কাল্পনিক সংখ্যার একক i, আর এই i এর ধর্ম হচ্ছে i² = -1, মানে যেখান থেকে শুরু সেখান থেকে আমাদের ধর্মটা বলা হইলো। এখন জটিল সংখ্যা কি? এ ও বি বাস্তব সংখ্যা হলে a+ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হবে। এখানে a এবং b যথাক্রমে জটিল সংখ্যার বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। তাহলে একটা জটিল সংখ্যার মধ্যে দুটো সংখ্যা থাকবে, বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা। আর অংশ থাকবে দুইটা, বাস্তব অংশ, কাল্পনিক অংশ। এখানে a হচ্ছে বাস্তব অংশ, b হচ্ছে কাল্পনিক অংশ, আর ib হচ্ছে কাল্পনিক সংখ্যা। তাহলে জটিল সংখ্যার বাস্তব অংশ শূন্য হলে জটিল সংখ্যাকে কাল্পনিক সংখ্যা বলা হবে। যদি এ না থাকে তাহলে এটা পুরোটা কাল্পনিক সংখ্যা হবে। আর কাল্পনিক অংশ যদি b শূন্য হয়, তাহলে জটিল সংখ্যাটিকে বাস্তব সংখ্যা বলা হয়। তো a+ib এবং a-ib জটিল সংখ্যা দুটিকে একে অপরের অনুবন্ধী বলা হবে। এখানে a+ib-র অনুবন্ধী a-ib, আবার a-ib-র অনুবন্ধী a+ib। সুতরাং z সমান a+ib জটিল সংখ্যার অনুবন্ধী। এই যে এখানে জটিল সংখ্যা প্রকাশ করার জন্য উপরে টান দেওয়া হবে z বার a-ib। তাহলে জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ। এখন আমরা এইটাকে জ্যামিতিতে কিভাবে প্রকাশ করতে পারবো সেটা একটু দেখব। বা আর্গন্ড চিত্র। এখন জ্যামিতিক পদ্ধতিতে জটিল সংখ্যার ব্যাখ্যা করা যায়, এই জন্য যে চিত্র ব্যবহার করা হয় তা হলো আর্গন্ড চিত্র। সুইস গণিতবিদ জন রবার্ট আর্গন্ড এই 1768 থেকে 1822 সাল পর্যন্ত উনি ছিলেন, বেঁচে ছিলেন। তার মধ্যে 1806 সালে জটিল সংখ্যাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। তার নাম অনুসারে জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশকে আর্গন্ড চিত্র বলে। আর্গন্ড চিত্রে দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থার x অক্ষকে বাস্তব অক্ষ এবং y অক্ষকে কাল্পনিক অক্ষ ধরা হয়।
তো আমরা এটা জ্যামিতি থেকে দেখছি আমাদের দুটো অক্ষ থাকে, সেই দুটো অক্ষের এক্স অক্ষটাকে এখানে বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ ধরা হবে। তো নিচে এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে নিচে আর্গুমেন্ট চিত্র এঁকে তার বর্ণনা দেওয়া হলো। এখানে দেখতে পাচ্ছি পি একটা সংখ্যা যার কার্তেশীয় আকার এক্স ওয়াই, আর এখানে সেটাকে জটিল সংখ্যা জেড দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয়, সেটা এক্স প্লাস আই ওয়াই। এটা আবার পোলার স্থানাঙ্ক এখানে আছে পি আর থিটা, এটা অবশ্য প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো সেটার ব্যাখ্যা এখানে নিচে আমরা দেখতে পাবো। মনে করি এক্স ও এক্স ড্যাশ, এক্স ড্যাশ ও এক্স এই দিকে বলা আছে, ওয়াই ও ওয়াই ড্যাশ আয়ত কৌণিক অক্ষদ্বয়, এবং পি একটি বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই। এখন এক্স অক্ষকে বাস্তব অক্ষ এবং ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ ধরা হলে পি বিন্দুটির জটিল সংখ্যা যে এক্স প্লাস আই ওয়াই সূচিত করবে, যেটা একটা বীজগণিত রাশির মতো, কিন্তু এটা একটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের জ্যামিতিতে। তো যেসব জটিল সংখ্যা সম্পূর্ণভাবে বাস্তব তাই এক্স অক্ষের উপরস্থ বিন্দু দ্বারা নির্দেশিত হবে। তাহলে পুরা বাস্তব যদি সংখ্যা হয় বা জটিল সংখ্যার কাল্পনিক অংশ না থাকে তাহলে সেটা এক্স অক্ষের উপর থাকবে এই সংখ্যাটা। আবার জটিল সংখ্যা সম্পূর্ণভাবে কাল্পনিক হলে তা ওয়াই অক্ষের উপরস্থ বিন্দু দ্বারা সূচিত হবে, সেটা তাহলে ওয়াই অক্ষের উপরে থাকবে। মূলবিন্দু অবশ্য শূন্য নির্দেশ করে, এটা মূলবিন্দু তৈরি হচ্ছে বিন্দুটা শূন্য। সুতরাং আর্গন্ড চিত্রের সমগ্র তলের বিন্দুগুলি দ্বারা সব জটিল সংখ্যা প্রকাশ করা যাবে। তাহলে যত জটিল সংখ্যা আছে এখানে আমাদের তাহলে পড়বে কয়ভাবে? একটা মূল বিন্দুতে পড়লে সেটা 0, আর তারপরে এটা এক্স অক্ষ বরাবর পড়তে পারে, ওয়াই অক্ষ বরাবর পড়তে পারে, আবার 4টা চতুর্ভাগে পড়তে পারে। তার মানে আমাদের অক্ষ বরাবর 4টা বাহু, 4টা আমাদের 4টা ভাগ, তাহলে 4টা 4টা 8টা আর 0, মোট 9 ভাবে আমাদের জটিল সংখ্যা হতে পারে। তো মন্তব্য সমতলস্থ বিন্দুর মাধ্যমে জটিল সংখ্যার প্রতিরূপ প্রতিষ্ঠার ফলে জটিল সংখ্যায় যে অবাস্তব বা কাল্পনিক বস্তু এরকম ধারণা চিরতরে রহিত হওয়া উচিত। বস্তুত 1, 2, 3 এই সংখ্যাগুলো শুধুমাত্র মানুষের কল্পনায় বিদ্যমান। এখন এখানে দেখতে পাচ্ছি যে একটা কাল্পনিক সংখ্যাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে সেটা তার হিসেবে কাল্পনিক থাকে না, এক হিসেবে এটা বাস্তব হয়ে যায়। আবার বাস্তব সংখ্যা বললে 1, 2, 3 এটা তো আমরা আবার দেখতে পাই না, এটা আবার কাল্পনিক। মানে ব্যাপারটা একটু এলোমেলো অবস্থা। বাস্তব সংখ্যা বাস্তব না, কাল্পনিক সংখ্যা কাল্পনিক না, সব আমাদের ধারণা। তো জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার, এটা আমরা একটু দেখবো। জটিল সংখ্যার মডুলাস কি, আর্গুমেন্ট কি, আর পোলার আকারটা কি। তো মনে করি আর্গুমেন্ট চিত্রে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, পি একটা বিন্দু যেটা এই যে এক্স ওয়াই কার্তেশীয় স্থানাঙ্ক এক্স প্লাস আই ওয়াই জটিল আকার, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। তাহলে এখানে আমাদের চিত্র অনুযায়ী ওপি, ওপি সমান আর, তারপরে পি ও এন সমান থিটা, আর ওটা ও এন হচ্ছে এক্স, আর পি এন হচ্ছে ওয়াই। তো এখানে ত্রিভুজ ও পি এন হতে পাই এই যে কস থিটা সমান, কস থিটা মানে হচ্ছে এই এক্স বাই আর, আর এক্স বাই আর, তাহলে এর থেকে কি করব, এক্স সমান আর কস থিটা। তারপর সাইন থিটা সমান এখানে ওয়াই বাই আর হবে, তাহলে ওয়াই সমান আর সাইন থিটা হবে। আবার জেড সমান এক্স প্লাস আই জটিল সংখ্যার পোলার আকৃতি, এই যে তাহলে অতএব জেড সমান এক্স আই, এক্স প্লাস আই ওয়াই, এর পোলার আকৃতি হবে এক্স এর জায়গায় আমরা বসাবো আর কস থিটা, ওয়াই এর জায়গায় বসাবো আর সাইন থিটা, তারপর আর কমন নিতে পারি, তাহলে এটা হচ্ছে পোলার আকার। আর দুটো যোগ করে বর্গ করলে আমরা আবার কি পাই, আর এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এটা যদি ভাগ করি আমরা 2 আর 1, তাহলে আমাদের কি হবে, ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। তো এখন এখানে এই যে আর সমান মড অফ এক্স প্লাস আই ওয়াই সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে জটিল সংখ্যা জেড সমান এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস বা পরম মান বলা হয়, যা সবসময় ধনাত্মক, আর মড অফ জেড দ্বারা প্রকাশ করা হয়। আর থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সকে জেড এর নতি বা আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড বা এআরজি আর্গ জেড বা অ্যাম্প জেড দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে একটা নোট দেওয়া আছে, কোনো জটিল সংখ্যার আর্গুমেন্টের মান অসংখ্য হতে পারে এবং এই মানগুলির পার্থক্য 2 পাই এর গুণিতক। যে মানটি এই যে মাইনাস পাই থেকে প্লাস পাই অসমতাটি সিদ্ধ করে তাকে আর্গুমেন্টের মুখ্য মান বলা হয়। আমাদের থিটার মান আসলে অনেক হতে পারে, কিন্তু আমাদের যখন সেই মানটা মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে থাকে তখন সেটাকে মুখ্য মান বলা হয়।
আর্গুমেন্ট অর্থাৎ থিটাকে সাধারণত রেডিয়ানে প্রকাশ করা হয়, আর জটিল সংখ্যার আর্গুমেন্ট বলতে আর্গুমেন্টের মুখ্য মানকে বিবেচনা করা হয়। তো এখানে যে এক্স ইজ গ্রেটার দেন জিরো, ওয়াই ইজ গ্রেটার দেন জিরো যদি হয়, তাহলে এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স মাইনাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াইকে যথাক্রমে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দ্বারা প্রকাশ করা যায়। বিন্দুগুলির অবস্থান যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগে। চারটি চতুর্ভাগে অবস্থিত বিন্দুগুলির আর্গুমেন্ট নিম্নরূপ। আমাদের এখান থেকে চারটা চতুর্ভাগে আর্গুমেন্ট বার করে দেওয়া আছে। জটিল সংখ্যা এক্স প্লাস আই এর আর্গুমেন্ট হচ্ছে যে tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা প্রথম ভাগে থাকবে। জটিল সংখ্যা এই মাইনাস এক্স প্লাস আই ওয়াই, এটা দ্বিতীয় ভাগের বিন্দু, তার আর্গুমেন্ট হচ্ছে প্রথমে আমরা tan ইনভার্স ওয়াই বাই এক্স তো লিখবো, তারপরে এটা আমাদের মুখ্য মান হিসেবে লিখতে গেলে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স আসবে। এটা কীভাবে আসে একটু পরে আমরা দেখতে পাবো অবশ্য। তারপরে এই যে তৃতীয় ভাগে যেটা, সেটা মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা মুখ্য মান। আর যদি আমরা ধনাত্মক ক্রমে যাই তাহলে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স আসবে। আবার যদি চতুর্থ ভাগে যায় তাহলে আসবে শুধু মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, সেটা আবার 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্সও লেখা যাবে। তো এটার প্রমাণটা যে নিচে দেওয়া আছে, আমরা এখানে প্রমাণে দেখি যে প্রথমে এই বিন্দুটা যেখানে আছে সেটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তো এখানে কোনটা আমরা দেখলাম ধনাত্মক এক্স অক্ষের সাথে থিটা তৈরি করছে। তাহলে এখানে যদি বিন্দুর কথা চিন্তা করি, তাহলে আমাদের এক্স হবে মূল বিন্দু থেকে এই যে ভূমি, আর এটা ওয়াই হবে লম্ব, আর এখানে তো ও থেকে এই বিন্দু দূরত্ব যেটা সেটা আর। তাহলে আমাদের যে বিন্দুগুলোর অবস্থান চারটা ভাগে একটু আগে আলোচনা করছি সেভাবে দেওয়া হলো। আর এখানে আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে পারবো যে এ ও এক্স কোণ, বি ও এক্স ড্যাশ, তারপরে এক্স ড্যাশ ও সি, আর এক্স ও ডি, এই কোণগুলো কিন্তু সবাই সমান হবে। এটা যদি আমরা দুটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করি তাহলে দেখা যাবে এটা সদৃশ কোণই হবে, তাই সদৃশ হবে, তাহলে সর্বসম হবে না, এরা মূলত সর্বসম হবে, কারণ এখানে মান তিনটা সমান সমান থাকবে, তো এক্স ওয়াই আর আর, আর এটা শুধু চতুর্ভাগ চেঞ্জ করবে, এই জন্য এই ত্রিভুজগুলো সবাই সর্বসম হবে। তো সর্বসম হলে আমি বলতে পারি এখানে থিটা কোণ যেটা, এখানে দ্বিতীয় ভাগে থিটা কোণ, তাহলে এই দিক থেকে ঘড়ি কাটার বিপরীত ক্রমে হবে। এখানে থিটা কোণ হবে ঘড়ির কাটার দিকে, এখানে থিটা কোণটা হবে ঘড়ি কাটার বিপরীত ক্রমে। তো প্রথম চতুর্ভাগে আমাদের থিটার মান হবে যে tan ইনভার্স ওয়াই বাই এক্স, আর দ্বিতীয় চতুর্ভাগে হবে আমাদের এখানে একটু আবার চিত্র দেখায় যে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের থিটা মানে এখান থেকে এই যে এই দাগ পর্যন্ত যাব, তাহলে সেটা যাওয়ার জন্য আমরা করবো কি, প্রথমে পাই যে আমাদের থিটাটা মাইনাস করব, তাহলে আমাদের আসবে পাই মাইনাস থিটা। তৃতীয় ভাগে অবস্থিত বিন্দুর যদি আমরা কোণ নির্ণয় করার কথা বলি আর্গুমেন্ট, তাহলে হবে কি আমাদের এই ঘড়ি কাটার বিপরীত দিকে গেলে কোণটা বড় হয়ে যাবে, তাহলে আমরা যাব ঘড়ি কাটার দিকে। তো এখান থেকে এই ঋণাত্মক এক্স অক্ষ পর্যন্ত গেলে যাবে মাইনাস পাই, তারপরে কিছুটা আবার ঘড়ি কাটার দিকে আসতে হবে যেটার মান হচ্ছে পাই, তাহলে এখানে আসবে মাইনাস পাই প্লাস থিটা, আর চতুর্থ ভাগেরটা হবে সরাসরি মাইনাস থিটা। সরাসরি মাইনাস থিটা আসবে এটা। আচ্ছা, এখন আমরা যেটা বললাম সেটা এখানে লেখা আছে আর কি। তো এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখবো, যেটা হচ্ছে যে একের ঘনমূল ও তাদের ধর্ম। আমাদের এক এর ঘনমূল নির্ণয় করে দেখবো যে সেখানে কি ঘটে। তো সেইটা দেখি যে মনে করি একের ঘনমূল সমান এক্স, তারপরে উভয় পক্ষকে কি করলাম, তারপরে একে বামে নিয়ে আসলাম, তারপরে সূত্র লিখলাম, সূত্র লেখার পরে এখন এক্স মাইনাস ওয়ান সমান জিরো হলে এক্সের মানে আসলো, আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে আমাদের সূত্র দিয়ে আমরা পাচ্ছি যে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, তার মানে এক্স এর মান এখানে আসলো, অর্থাৎ একের ঘনমূল আসলো একটা মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, একটা মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু। তো এখানে দেখতে পাচ্ছি যে তিনটা মূলের মধ্যে এক শুধু বাস্তব, আর বাকি দুইটা আমাদের জটিল মূল। তো সেই জটিল মূল দুটার একটা করে যদি ওমেগা ধরা হয়, একটা গ্রিক প্রতীক ওমেগা,
তাহলে সেটাকে বর্গ করে দেখা যায় যে আবার অন্য জটিল মূলটা চলে আসে। তার মানে -1 প্লাস রুট ওভার -3/2 বর্গ করলে আমাদের চলে আসে -1 মাইনাস রুট ওভার -3/2। এখানে ক্যালকুলেশনটা দেখানো আছে, প্রথমে বর্গ করা হলো, তারপরে এখানে ক্যালকুলেশন করে দেখা গেছে যে অন্যটা চলে আসছে। তার মানে 1-এর 3টি ঘনমূল, এর একটা হচ্ছে 1, একটা যদি ওমেগা হয় আর একটা হবে ওমেগা স্কয়ার। তো এখানে আমরা ক্যালকুলেশন করার সময় আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে। প্রথমে x³ সমান 1 দেওয়া আছে, আবার x² প্লাস x প্লাস 1 সমান 0 দেওয়া আছে। তো এর মূল যদি একটা ওমেগা আমরা বলি, ওমেগা দ্বারা এগুলো সিদ্ধ হবে, তাহলে সূত্র তৈরি হবে ওমেগা কিউবের মান 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0 আসবে। এখানে সব শেষে সেটা বলা আছে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সূত্র, অঙ্ক করার সময় এটা লাগবে। তারপর জটিল সংখ্যার ধর্ম কিছু আমরা এখন দেখব যে a প্লাস আইবি যদি 0 হয়, তার মানে একটি জটিল সংখ্যাকে যদি বলা হয় 0, তাহলে তার বাস্তব অংশ কাল্পনিক অংশ দুটোই 0 হবে। এটা অবশ্য প্রমাণ সূত্রে দেওয়া আছে যে a প্লাস আইবি সমান 0 দেওয়া আছে। তারপরে a সমান আইবি আসলো, বর্গ করা হলো, তারপরে এক পাশে আনা হলো। তো এখন আমরা জানি যে দুটা সংখ্যার বর্গের যোগফল 0 হলে প্রত্যেকের মান 0 হয়, সেজন্য a 0 b 0। তবে a প্লাস আইবি সমান a প্লাস আইডি হলে বাস্তব অংশ দুটো সমান হবে আর কাল্পনিক অংশ দুটোও সমান হবে। তো প্রমাণ এখানেও দেওয়া আছে যে দেওয়া আছে এই দুটো সমান। তো বাস্তব দুটো এক পাশে, কাল্পনিক দুটো এক পাশে নিয়ে এখানে বর্গ করা হলো। বর্গ করার ফলে আই স্কোয়ার মান আই স্কোয়ার আসলো, আই স্কোয়ার মান -1 বসাই দেওয়ার পরে এক পাশে আনা হলো। তো একটু আগে যেটা বললাম যে কতগুলি সংখ্যার বর্গের যোগফল 0 হলে উহাদের প্রত্যেকের মান 0 হয়, তাহলে a - c সমান 0, a সমান c, d - b সমান 0, b সমান d। তার মানে এটা আমাদের দুটো জটিল সংখ্যা যদি সমান হয়, আমরা বলবো বাস্তব অংশ দুটো সমান, কাল্পনিক অংশ দুটো সমান, যেটাকে আমরা সমতা বিধিও বলতে পারি। তারপর আরেকটা এখানে ধর্ম দেখবো, অনুবন্ধী দুটি জটিল রাশির যোগফল এবং গুণফল বাস্তব হবে। অনুবন্ধী দুটো জটিল সংখ্যার যোগফল আর গুণফল সব বাস্তব হয় সবসময়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জটিল সংখ্যা x প্লাস i হয়, তার অনুবন্ধী x মাইনাস i হয়। তো এখানে যোগ করলে এই যে 2x আসছে বাস্তব, আবার গুণ করলে দেখা গেছে যে এই যে আই স্কোয়ার মান -1 বসলে x স্কোয়ার প্লাস আই স্কোয়ার যা বাস্তব। তার মানে দুটি অনুবন্ধী দুটি জটিল রাশির যোগফল আর গুণফল বাস্তব হবে। তারপর অনুবন্ধী নয় এরূপ দুটি জটিল রাশির যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল প্রত্যেককেই জটিল সংখ্যা হয়, প্রত্যেকেই জটিল সংখ্যা হবে। তাহলে অনুবন্ধী নয় এমন দুইটা জটিল রাশির যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল প্রত্যেকেই জটিল হয়। ক্ষেত্র বিশেষে বাস্তব বা কাল্পনিক সংখ্যা হতে পারে, কোনো কোনো সময় এটা ব্যতিক্রম হতেও পারে, কিন্তু সেজন্য এই সূত্র একবারে কনক্রিটভাবে নেওয়া যাবে না, অনেক সময় হবে, অনেক সময় হবে না। তো এখানে প্রমাণ দেওয়া আছে এই একটা জটিল সংখ্যা z1 সমান a প্লাস আইবি আর একটা zc প্লাস আইডি দেওয়া আছে। যোগ করে দেখা যাচ্ছে যে এটা একটা জটিল সংখ্যা, তবে বিয়োগ করে দেখা গেছে জটিল সংখ্যা, গুণ করে দেখা গেছে জটিল সংখ্যা, আবার ভাগ করে দেখা গেছে এটাও একটা জটিল সংখ্যা। এখানে আয় আছে, বাস্তব আর অবাস্তব আছে। তো সাধারণত কোনো ধনাত্মক অখণ্ড সূচক বিশিষ্ট জটিল সংখ্যা একটি জটিল সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যা, ধনাত্মক অখণ্ড মানে একটা জটিল সংখ্যার সাধারণত, মানে এটা সবসময় হবে না, কিন্তু কোনো কোনো সময় হবে, কোনো সময় না হতে পারে। এটা জটিল সংখ্যার অখণ্ড পূর্ণ সংখ্যা, মানে এটা যদি ঘাত দেওয়া হয় আর কি, তাহলে এটা জটিল সংখ্যাই হওয়ার কথা। যেমন যে জেড এক্স প্লাস আই হয়, এটাকে বর্গ করা হয়েছে, তাও দেখা গেছে জটিল সংখ্যা, যা আছে বাস্তব আছে। তারপরে কিউব করলেও দেখা গেছে যে এখানে জটিল সংখ্যা আসছে। এইভাবে দেখা যায় যে সকল ন্যাচারাল n বিলংস টু n ন্যাচারাল নাম্বার এর জন্য a প্লাস আই ওয়াই টু দি পাওয়ার n একটি জটিল সংখ্যা সাধারণত হয়, তার মানে কোনো সময় নাও হতে পারে। কিন্তু তবে কোনো জটিল সংখ্যার মূল একটি জটিল সংখ্যা, মূল তো আমরা সবাই জানি, এখানে 1/2 1/3 1/4 এইসবের এই ধরনের যদি আমরা দিই জটিল সংখ্যার পাওয়ার দিই, তাহলে আমাদের দেখবো সেটা একটা জটিল সংখ্যা হবে। তো এখানে একটা প্রমাণ দেওয়া আছে যে আমাদের এই এক্স প্লাস আই ওয়াই এর একটি জটিল সংখ্যা, এবং ধরলাম যে তার n-তম মূল হচ্ছে জেড। আচ্ছা, ধরার পরে এখানে আমরা জেড বাস্তব সংখ্যা হলে, জেড যদি ধরলাম বাস্তব সংখ্যা, তাহলে জেড টু দি পাওয়ার n বাস্তব হবে, কারণ বাস্তব সংখ্যার যে কোনো ঘাত বা শক্তি দিলে সেটা বাস্তব সংখ্যা হয়। তাহলে এক থেকে বলা যায় যে একটি বাস্তব সংখ্যা ও একটি জটিল সংখ্যা সমান, কারণ এই যে এখানে এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা আর n একটা বাস্তব সংখ্যা, তাহলে এই দুটো সমান বলা যায়, যা অসম্ভব। সুতরাং
জেডেন একটি জটিল সংখ্যা, তার মানে জটিল সংখ্যা সমান জটিল সংখ্যা হবে। তো এই পর্যন্ত আজকে আর না করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম।